এটা 30 মিনিট থাকবে না। তো আজকে আমরা পড়বো, আমরা গত ক্লাসে পড়া হয়েছিল আমাদের হাইপোনেট্রিমিয়া, hypokalemia and hyperkalemia, the most important three electrolyte imbalance that we have to face in our world. এরপরে আজকে যেগুলো পড়বো এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না, তবে পাওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে যে হাইপারনেট্রেমিয়া পড়বো আমরা আজকে। হাইপোক্যালসিমিয়া তো খুব কমন জিনিস, এটা পাওয়া যায়, এটা আমরা অনেক সময় আমাদের জানতে অসুবিধা হয়। আমরা হাইপারনেট্রেমিয়াটা পড়ি, হাইপোনেট্রেমিয়াটা পড়বো, হাইপারনেট্রেমিয়া পড়বো, হাইপোক্যালসিমিয়া পড়বো এবং হাইপারক্যালসিমিয়া পড়বো। তাহলে আমাদের হাইপারনেট্রেমিয়া, হাইপারনেট্রেমিয়া তো সাধারণত প্রায় আপনারা দেখবেন যে যখন পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পেশেন্ট দেখতে ইলেকট্রোলাইট করতে গিয়ে দেখবেন যে কারো কারো পেশেন্টের ইলেকট্রোলাইট 60 থাকে, 140 থাকে, কখনো 150 বা এরকম চলে যায়। হ্যাঁ, তো সোডিয়াম তো আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ। আর সোডিয়ামের সাথে হলো আমাদের কনসিয়াসনেসে খুব মানে একটা সম্পর্কযুক্ত। সোডিয়ামের ইমব্যালেন্স সেটা হাইপোই হোক অথবা হাইপার হোক, সেটা আমাদের ব্রেন প্যানকাইমাকে এফেক্ট করে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়। তাহলে হাইপোনেট্রেমিয়ারও কতগুলো কজ আছে। হাইপোনেট্রেমিয়া সাধারণত আমরা কখন বলি, হাইপোনেট্রেমিয়া সাধারণত আমরা বলি যদি সোডিয়াম দেখা যায় যে 148 বা 148 মিলিমোলের বেশি হয়। এটা সাধারণত আমাদের ওয়াটার ডেফিসিট, সাধারণত দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে অনেক রুগীতে আন্ডারলাইং যখন ওয়াটার ডেফিসিট হয়, শরীরে যখন আমরা পানি কমে যাবে তখন কি হয়, লবণের ঘনত্ব কমে যায়। এই জন্য এটা খুব সহজ। এই জন্য আপনার হাইপারনেট্রেমিয়া হলে আপনাকে পানি দিতে হবে, হচ্ছে দিয়ে দিতে হবে। আপনার যদি খুব কমন সহজে মনে রাখতে চেষ্টা করেন যে পানি কমে যায়, সেই জন্য আসলে সোডিয়ামের ঘনত্ব বেড়ে যায়। এবং এবং এটা এটা কিন্তু খুব হাইপারনেট্রেমিয়া কিন্তু খুবই খারাপ। আমরা যেরকম ডিকের চাইতে কিন্তু হাইপারঅসমোলার কমাতে আপনার মর্টালিটি বেশি, ডিকের চাইতে মর্টালিটি বেশি হচ্ছে হাইপারঅসমোলার কমা। সেরকম হচ্ছে হলো আপনার আমাদের এই জন্য 50% মর্টালিটি। এই জন্য আমরা হাইপোনেট্রেমিয়া যত না খারাপ, তার চাইতে অনেক অনেক গুণ বেশি খারাপ হচ্ছে হাইপারনেট্রেমিয়া। এই জন্য আপনাকে কিন্তু হাইপারনেট্রেমিয়া সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা হাইপোনেট্রেমিয়া যতটা গুরুত্ব দিয়ে ম্যানেজ করি, আর কেন জানি দেখা যাচ্ছে যে হাইপারনেট্রেমিয়া এটা আমাদের অজ্ঞতা বা কেন জানি না, আমরা দেখছি যেটা ম্যানেজ করা মানে ততটা গুরুত্ব দিয়ে আমরা ম্যানেজ করি না। এখন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন তো একই কথা, রোগী যেহেতু ডিহাইড্রেটেড থাকে, থার্স্টি থাকে, এপেথি থাকে, উইকনেস থাকে, কমা থাকে, তারপর সিজার থাকতে পারে। এটা হাইপারনেট্রেমিয়া মোটামুটি একই রকম। কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেপসিস, নিউমোনিয়া সাধারণত বেশি, যেমন কোনো একটা আন্ডারলাইং ডিজিজে থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে যেটা যে হাইপারসমোলার স্টেটে থাকে। এবং হাইপোনেট্রিমের কমপ্লিকেশন ওই হাইপোনেট্রিমের মতো সিজার থাকতে পারে, সাবডুলার হেমাটোমা হতে পারে, ইন্টারসেলুলার হেমাটোমা হতে পারে। সবচেয়ে যে জিনিসটা হয় সবসময় মনে রাখবেন, যেহেতু এখানে সোডিয়াম বেড়ে গেছে মানে ভিসকোসিটি বেড়ে গেছে, এই সমস্ত পেশেন্ট হাইপার ভিসকোসিটির জন্য স্ট্রোক হয়। এবং অনেক সময় যে ভেনাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, এটা এগুলো কিন্তু মানে আপনার গ্রেভিয়াস কমপ্লিকেশন হয়। এই জন্য দেখবেন যে হাইপারসমোলার কমা বা এই যে হাইপারনেট্রেমিয়া হয়ে গেলে এই সমস্ত পেশেন্টকে ক্ল্যাক্সন দেওয়া উচিত, আমাদেরকে তার হাইড্রেশন মেনটেন করতে হবে এবং ক্ল্যাক্সন দেওয়া উচিত। একই কথা আমরা জানি, সোডিয়াম কখনো র্যাপিড কারেকশন করলে যে জিনিসটা হতে পারে যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন দেখা দেয়। হ্যাঁ, যে পেশেন্ট আইজ্যাক, এই জন্য সোডিয়াম আপনি যখন র্যাপিডলি যখন হাইপোনেট্রিমিয়া থেকে আপনি নর্মাল করবেন, তাতেও যখন স্লো করতে হবে, বেশি দ্রুত করলে আপনার পেশেন্ট সমস্যা হবে। সেরকম হাইপারনেট্রিমিয়া থেকে আবার পেশেন্টকে নর্মাল নিয়ে আসতে গিয়েও যদি আপনি খুব তাড়াহুড়া করেন, তাতেও আপনার সেরেব্রাল ইডিমা হয়ে নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করতে পারে। কজ অফ হাইপারনেট্রিমিয়া হচ্ছে ওয়াটারের সাথে একটা মানে রিলেশন আছে, অর্থাৎ দাঁড়িপাল্লার মতো। হ্যাঁ, আপনার যেমন হাইপোভলিমিক, হাইপারভলিমিক, ইউভলিমিক, ওই যে আমরা হাইপোনেট্রিমিয়া যেরকম বলছিলাম, কারণ এখানে সাধারণত হাইপোনেট্রিমিয়া হয় পানির সাথে সোডিয়ামের মানে রিলেশনটা যদি দুইটা একই অনুপাতে সমস্যা হইতো তাহলে কিছুই হইতো না। কিন্তু যে কখনো হয়তো সোডিয়াম বেড়ে যায় পানি কমে যায়, কখনো পানি বেড়ে যায় সোডিয়াম, এভাবে এটার উপর ভিত্তি করে হয়। তাহলে হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া হচ্ছে এখানে ওয়াটারও লস হচ্ছে, সোডিয়ামও লস হচ্ছে, কিন্তু ওয়াটার লসটা বেশি হচ্ছে, যে কারণে কি হচ্ছে, পানি বেশি চলে যাচ্ছে, বেশি লবণ যাচ্ছে কম, এই জন্য ওই পানির ঘনত্ব বেশি, সোডিয়ামের ঘনত্ব বেড়ে যাচ্ছে। যেরকম আমরা ডায়ালিটিক্স যখন ইউজ করি, বিশেষ করে অসমেটিক ডায়ালিটিক্স ইউজ করা হয়, লুপস ডায়ালিটিক্স,
আবার কোনো পেশেন্টকে আপনি ডায়াবেটিক্স দিচ্ছেন লোপ কিন্তু ওয়াটার রেস্ট্রিকশন করে দিচ্ছেন, তখন সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোডিয়ামের তো রেনাল ওয়াটার লস হচ্ছে, সোডিয়াম লস হচ্ছে কিন্তু ওয়াটারটা বেশি লস হচ্ছে বেশি। গ্লাইকোসোডিয়া যখন আপনার এই যে ডায়াবেটিস হংকে যেটা হয় বা হাইপারসমেন স্টেটে হয়, গ্লুকোজ যখন ইয়াতে রেনাল দিয়ে লস হয়, তখন দেখা যায় পানিটা বেশি লস হয়, সোডিয়ামটা কম লস হয়। জিআইটি সোডিয়াম লস যেরকম অনেক সময় ক্লোনিক যে ডায়রিয়া হয়, সমস্ত ডায়রিয়াতে দেখা যায় ইলেকট্রোলাইটের চাইতে পানিটা অনেক সময় বেশি যায় বেশি। ইলেকট্রোলাইটের লস হচ্ছে, সাথে পানি প্রচুর পরিমাণ পানি যাচ্ছে, যে কারণে কি হয়ে যাচ্ছে, ইয়াতে ভলিউম ইয়াতে কমে যাচ্ছে। হ্যাঁ সোহেল, আমি একটু ক্লাসে আছি, একটা ক্লাসে আছি, একটু অনলাইন ক্লাসে, তাদের ফোন দিব না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের আবার স্কিন লস যেরকম আমাদের এক্সেসিভ সোয়েটিং হয়, সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, হাইপোভলিমিক হাইপোভলিমিক হাইপারনেট্রিমিয়া হতে পারে। তারপরে ইউভলিমিক হাইপারনেট্রিমিয়া, তো এটা হচ্ছে অনেকটা সিয়ার, যেরকম আমরা বলছিলাম 30 উল্টা, এখানে হয়েছে সিয়ার, এখানে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, এটা আমাদের সেন্ট্রাল কজ আছে। আবার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আছে, যেটা হাইপোক্যালেমিয়াতে হয়, হাইপারক্যালসিমিয়াতে হতে পারে। আরেকটা হচ্ছে হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়া। হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়া হলো সোডিয়াম রিটেনশন হবে, সোডিয়াম রিটেনশনটা বেশি হবে, ওয়াটার রিটেনশনটা কম হবে। এখানে দেখা যাচ্ছে সোডিয়াম রিটেনশন হচ্ছে, দুইটাই রিটেনশন হচ্ছে, কিন্তু সোডিয়াম রিটেনশনটা বেশি হচ্ছে, ওয়াটারটা কম হচ্ছে। যেরকম আমাদের যদি অ্যান্টার বা প্যারেন্টাল ফিডিং করি আমরা, সেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিডিং হইলে বা আইভি স্যালাইন দিলে বা সল্ট ওরাল সল্ট অ্যাডমিনিস্ট্রেশন করলে দেখা গেল আপনি বেশি সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিয়ে দিচ্ছেন, অর্থাৎ তাকে বেশি দেখা গেছে আপনি ওআরএস খাওয়াই দিচ্ছেন মানে মাত্রাতিরিক্ত, অথবা ক্রনিক রেনাল ফেলুর যখন আপনার ওয়াটার রেস্ট্রিকশন করা হলে, এরকম অনেক সময় এরকম দেখা যায় যে হাইপারভলিমিক হাইপারনেট্রেমিয়া হতে পারে। যাই হোক, হাইপারনেট্রেমিয়া ট্রিটমেন্ট ডিপেন্ড আবার আগের মতো আমরা বলতেছি, যেরকম হাইপোনেট্রেমিয়ার মতো রেট অফ দ্য ডেভেলপমেন্ট মানে কত দ্রুত সেটা ডেভেলপ করছে, আন্ডারলাইং কজ, এই দুইটার উপর নির্ভর করে। তো চয়েস অফ দ্য ফ্লুইড নির্ভর করতেছে পেশেন্টের ভলিউমের স্ট্যাটাসটা কিরকম। যদি পেশেন্ট আমি দেখি ইউ ভলিউমিক থাকে, তাহলে আমি এখানে 5% ডেক্সট্রোজ দিতে পারি, অথবা হাফ স্ট্যান্ড নর্মাল স্যালাইন। এটা সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না, আমরা অনেক সময় যে বেবি স্যালাইনটা দিই, বেবি স্যালাইনে যদিও সাথে কিছু গ্লুকোজ থাকে, তো আমাদের এখানে বেবি স্যালাইন নামে বেবি স্যালাইন পাওয়া যায়, সেটা হাফ স্ট্যান্ড নর্মাল স্যালাইন। তো পিওর হাফ স্ট্যান্ড নর্মাল স্যালাইন খুব সম্ভবত আমাদের দেশে পাওয়া যায় না। তা আমরা যখন পেশেন্টের ভলিউম স্ট্যাটাসটা ঠিক থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা 5% ডেক্সট্রোজ দিব, অথবা ইনফিউশন করব হাফ স্ট্যান্ড নর্মাল স্যালাইন, যেটা বেবি স্যালাইন হিসেবে পাওয়া যায়। আর যদি দেখা যায় যে পেশেন্ট হাইপোভলিমিও থাকে, যেরকম টেকিকার্ডিয়া আছে, হাইপোটেনশন আছে, পোস্চুরাল হাইপোটেনশন আছে, আপনি মনে করবেন যে আপনার হাইপোটেনশনটা হচ্ছিল বডির হচ্ছে একটা রাস্তা, যে কোনো জায়গায় সমস্যা হলে প্রথমে কি রাস্তা যদি ঠিক থাকে, আপনি ত্রাণ বলেন, সাহায্য বলেন, যুদ্ধের সামগ্রী বলেন, সব পৌঁছে যাবে। এর জন্য আপনার হাইপোভলিমিয়া সব সময় কারেকশন করতে হবে, হাইপোভলিমিয়াকে প্রাধান্য দিতে হবে। এই জন্য যদি পেশেন্টের দেখা যায় যে পেশেন্টের হাইপার নেট্রেমিয়া আছে কিন্তু পেশেন্ট হাইপোভলিউমিক স্টেজে আছে, তাহলে প্রথমে আপনাকে নর্মাল স্যালাইন দিয়ে ভলিউম কালেকশন করতে হবে। তারপর যখনই দেখবেন লুকিং পালস মোটামুটি স্টেবল আসছে, তখন আপনি কি করবেন, তখন 5% দিয়ে দিবেন, অথবা 0.5 স্ট্যান্ড নর্মাল স্যালাইন দিবেন, যেটা বেবি স্যালাইন বলি আমরা। আর রেট অফ দ্য কারেকশন আমরা আগেই বলছি যে সাধারণত যদি ক্রনিক কেস হয়, তাহলে 0.5, এখানে আরেকটু রেস্ট্রিক্টেড, 0.5 মিলিমোল পার আওয়ার, এর বেশি সাধারণত আমরা কারেকশন করতে পারবো না। আর যদি সবচেয়ে বেশি করেন 10 মিলিমোল পার ডে, এর বেশি করা যাবে না, অর্থাৎ 0.5 মিলিমোল পার আওয়ার হিসেবে আমরা করতে পারি। অথবা সারাদিন যদি করি, ওই যে হাইপারনেট্রিমা যেরকম নট মোর দেন 10 মিলিমোল পার ডে, কারণ এটা যখন আপনি করতে যাবেন, তখন আপনার এই যে সেল এবং এক্সট্রা সেলুলার, সেলের ভিতরে এবং বাহিরের মধ্যে যে সোডিয়ামটা, এটা মিসমাচ হয়ে যাবে, তখন ওই যে আইডাস সেরিবার ইডিমা হবে, নতুবা শিঙ্কেজ হয়ে যাবে। আর আমরা একটা যেটা জিনিস, যদি পেশেন্টের হাইপারনেট্রিমিয়া খুব 24 ঘন্টার কম সময়ের মধ্যে, তখন আপনি ইচ্ছা করলে, যদি আমরা বলছি যে 0.5 মিলিমোল পার লিটার পার আওয়ারে আমরা কারেকশন করব, তাহলে সেখানে আপনার চাইলে 1 মিলিমোল পার লিটার পার আওয়ার আপনি কারেকশন করতে পারেন। আর আমরা সাধারণত যে চয়েস অফ ফ্লুইড হইতেছে আমাদের 5%, এক কথা বললাম যে আইসোটোনিক অথবা পয়েন্ট হাফ স্ট্যান্ড বেবি নর্মাল স্যালাইন, বা যেটা আমরা বেবি স্যালাইন পাওয়া যায়, সেটা সাধারণত আপনি চাইলে এক উইক যদি পেশেন্ট থাকে 24 ঘন্টার কম হয়, তাহলে আপনি 50 to 70 ml পার আওয়ারে আপনি দিতে পারেন, এভাবে ইনিশিয়াল আপনি এভাবে রেট দিতে পারেন।
আর আমাদের যে এই সমস্ত কেসে আসলে আমরা তো করতে পারি না, আমরা তো 24 ঘন্টা, কখনো কখনো দেখা যায় যে আমাদের রিপোর্ট পেলে 48 ঘন্টা লাগে, কিন্তু এগুলো পেশেন্ট আসলে নেওয়া উচিত 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পর আমাদের ইলেকট্রোলাইট করে, সেই অনুসারে আমাদের কমানো উচিত, বাড়ানো উচিত। কিন্তু আমরা যেখানে কাজ করি এই কাজগুলোর সাথে আসলে বইয়ের কথাবার্তা খুব একটা মিলে না। এই জন্য আপনি যখন কাজ করবেন অবশ্যই আপনার নিজের প্র্যাকটিক্যাল নলেজ, আপনার সিনিয়রের পরামর্শ নিয়ে নেবেন। বইয়ের কথা মানবো, ফলো করব, কিন্তু বইটাকে আমাদের এখানে কিন্তু আপনারা নিজের অভিজ্ঞতা হয়ে গেছে যে 200 পেশেন্ট আপনাকে দেখতে হয়, তো 200 পেশেন্ট ফলো আপ দিতে গেলে ওই আমরা ওদের মতো এত প্রোটোকল মেনটেন করতে পারি না, এত ক্রাইটেরিয়া ফুলফিল করা যায় না। ক্রাইটেরিয়া ফুলফিল করতে হলে তাহলে ফিমেল ওয়ার্ডে যে 12টা বেড 12টা রোগী, আর মেল ওয়ার্ডে 12টা বেড 12টা রোগী, এর বেশি রোগী আপনার পক্ষে ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব না। তবে আপনি একজন ডক্টর হিসেবে অবশ্যই আপনি আইডিয়ালটা জানবেন, এবং আপনার কাজ হচ্ছে সেই আইডিয়ালটাকে সবচেয়ে সহজ মডিফাই এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যতটুকু সম্ভব আপনি আপনার অ্যাকর্ডিং টু আপনার কারেন্ট সিনারি অনুসারে এটা আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি দেখা যাচ্ছে সোডিয়াম কারেকশনটা ক্রনিক, মানে 24 ঘন্টার বেশি তার মধ্যে সোডিয়ামটা বেড়ে গেছে, তখন সেই করতে আমাদেরকে মনে রাখতে হবে যে স্লোলি কারেকশন করতে হবে। অর্থাৎ 24 ঘন্টার কম সময়ের মধ্যে যদি পেশেন্ট হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে, তাই সেক্ষেত্রে আমাকে আমার ফ্লেক্সিবল, আমি চাইলে একটু দ্রুত কারেকশন করতে পারবো। আর যদি দেখা যায় যে না এটা প্রলং হাইপারনেট্রিমিয়া আছে, তার এই যে ডেভেলপমেন্টটা বেশি সময় ধরে হয়েছে, তখন আমরা সাধারণত আমরা স্লো কালেকশন করি, নারী সেরিব্রাল ইডিমা ডেভেলপ করতে পারে। তো ওখানে ছিল এখানে আমরা ওই যে যেটা বললাম 0.5 মিলিমোল, নট মোর দেন 10 মিলিমোল পার ডে তে আমরা কারেকশন করব না। ইট ইজ বেটার টু কারেক্ট সোডিয়াম, এটা একই কথা। আপনি হাইপো হোক হাইপার হোক, আমরা যদি সহজে মনে রাখি, এত ভেজাল করার দরকার নাই, তাহলে আমরা সোডিয়াম হাইপো থেকে হাইপার যেখানে কমানোর জন্য বাড়ানোর জন্য কোনো ক্ষেত্রে আমরা 10 মিলিমোল পার লিটার পার ডে বেশি কারেকশন করব না। আর 50% সাধারণত কারেকশন করব আমরা প্রথম 12 থেকে 24 ঘন্টার মধ্যে, যে ওয়াটার ডেফিসিটটা থাকে, আর বাকি যে ডেফিসিটটা থাকে সেটা আমরা কারেকশন করব নেক্সট 24 আওয়ার্সে। আর ম্যাক্সিমাম আমরা সাধারণত দিতে পারি, আমরা একটা হিসাব করে দেখা যাচ্ছে 3-3.5 লিটারের বেশি দিয়ে আমরা 24 ঘন্টায় কোনো পেশেন্টকে দিতে পারবো না। এটা হলো আমাদের ম্যাক্সিমাম, 3.5 লিটারের বেশি দিয়ে 24 ঘন্টায় দেওয়া যাবে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমরা একটা পেশেন্ট ইনভেস্টিগেশন তো আমরা খুব সমাজে জানি, ইলেকট্রোলাইট করি, আরবিএস দেখি, ক্রিয়েটিনিন দেখি। আর এই ক্ষেত্রে আমরা তো অসমোলারিটিতে আমরা এখানে কাউন্ট করতে পারি না। এখানে তো সোডিয়াম যেহেতু বেশি থাকে, সোডিয়ামই যখন আপনার বেশি হয়ে যাবে তখন অটোমেটিকই বডি অসমোলারিটি বেড়ে যাবে। অসমোলারিটি আমরা সাধারণত কাউন্ট করি যখন হাইপার অসমোলার স্টেট, ডায়াবেটিসের সাথে যখন সোডিয়ামটা বাড়বে তখন। আর সোডিয়াম যদি নর্মালি বেশি থাকে তখন ওইটা অটোমেটিক অসমোলারিটি বেড়ে যায়, এর জন্য এখানে আর অসমোলারিটি কাউন্ট করতে হয় না। তাহলে আমরা সোডিয়াম দেখবো, ইলেকট্রোলাইট দেখবো, আরবিএস, কেটিন, সিবিসি দেখবো। কোন কোন ক্ষেত্রে এগুলো ক্যালসিয়াম দেখতে পারেন, প্লাজমা অসমোলারিটি, ইউরিনারি সোডিয়াম, ইউরিনারি অসমোলারিটি, যেগুলো আসলে দেখা খুব কস্টলি আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা সাধারণত এগুলো খুব হায়ার বা হাইফাই সেন্টার ছাড়া এখানে দেখা সম্ভব হয় না। তারপরে আমরা তো একটা ফর্মুলাটা আমরা জানি সোডিয়ামের, যে আমরা যে ফর্মুলাটা জানি কিভাবে সোডিয়াম কারেকশন করতে হয়, এটা তো আমি হাইপারনেট্রিমিয়াতে পড়ানো হয়েছিল। একই সেই ফর্মুলা দিয়ে আমি হাইপারনেট্রিমিয়া কারেকশন করব, আমার ডেফিসিট কতটুকু কারেকশন করতে হবে সেটা আমি করব। তাহলে আমরা জানি 1 লিটার ফ্লুইড যদি দেই, 1 লিটার ফ্লুইডে সোডিয়াম কতটুকু কারেকশন হয়, সেটা হলো সোডিয়াম ইন দা ইনফিউজ ফ্লুইড মাইনাস হচ্ছে মেজার সোডিয়াম প্লাস টোটাল বডি ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার প্লাস 1। এখানে টোটাল বডি ওয়াটার তো আমরা জানি যে বডি, যদি মেলের ক্ষেত্রে 0.6 আর ফিমেলের ক্ষেত্রে 0.5 দিয়ে গুণ করলে টোটাল বডি ওয়াটারটা পাওয়া যায়। যদি 70 কেজি মেল হয় তাহলে 0.6 দিয়ে গুণ করলে তার এটা হবে 42। আর আমরা জানি যে 1 লিটার সোডিয়াম ইন 1 লিটার ফ্লুইড, তো এখানে 1 লিটার ফ্লুইড যেহেতু আমরা দিয়ে দিতেছি তাহলে সোডিয়াম হবে 0। আর এখানে মেজার্ড সোডিয়াম হচ্ছে বর্তমানে পেশেন্টের সোডিয়াম লেভেলটা কত। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে এই জিনিসটা আমাদের জন্য সহজ হবে। তাহলে দেখেন এটা হচ্ছে একটা 50 কেজির মানুষ, তার হচ্ছে হলো, সরি, 55 ইয়ার্স ওল্ড ম্যান, 70 কেজি ওয়েট, তার সোডিয়াম আছে 170, অনেক বেশি। সুতরাং টোটাল বডি ওয়াটার আমরা জানি যে 0.6, মেল যেহেতু 0.6 দিয়ে গুণ করলে হচ্ছে 42 লিটার। আর এখানে আমরা যদি 1 লিটার দিয়ে দেই, দিয়েতে সোডিয়াম থাকে কত, 0। আর এখানে পেশেন্টের মেজার সোডিয়াম হচ্ছে 170। তাহলে আমাদের এখন ফর্মুলা কি, আমরা ফর্মুলা জানি যে যদি এই পেশেন্টকে আমি 1 লিটার দিয়ে দেই তাহলে তার কতটুক আপনার সোডিয়াম কমবে, এটাই তো আমি এই সূত্রটা বার করব। তাহলে
সোডিয়াম ইনফিউজ ফুড মানে শূন্য, কারণ যেহেতু তো কোনো সোডিয়াম থাকে না। আর পেশেন্টের সোডিয়াম হচ্ছে কত, 170। টোটাল বডি ওয়েট তার সাথে 1 যোগ করব, এটা দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে 3.95, অর্থাৎ প্রায় 4 মিলিমোলের মতো কমে। তাহলে আমি যদি 1 লিটার দিয়ে এই পেশেন্টটাকে দেই, তাহলে তার কতখানি আমি সোডিয়াম কমাইতে পারবো? আমি মাত্র 4 মিলিমোল সোডিয়াম কমাইতে পারবো। তাহলে 1 লিটার যদি আমি ফ্লুইড দিলে, তাহলে পেশেন্টের ডি যদি 170 থাকে, তার সোডিয়াম হয়ে যাবে কত, 166। তাহলে আমি যদি 3 লিটার দেই, তাহলে কত হবে, 3 4 আমার অনেকটা হচ্ছে 12-র কাছাকাছি। তাহলে আমি 2.5 লিটার যদি দিই, তাহলে আমি তো 10-এর বেশি কমাবো না, তাহলে 2.5 লিটার দিলে আমার কত হবে, এটা 10 আসবে। তাহলে আমি মোটামুটি 2 দিনে এই পেশেন্ট, 2 বা 2.5 দিনে এই পেশেন্টের সোডিয়ামকে আস্তে আস্তে নিচে নিয়ে আসতে পারবো। তাহলে এই একটা কথা আমি দেখানো হয়েছে যে পেশেন্টের আমাদের সোডিয়াম 1 লিটারে থাকে 0, মেজার সোডিয়াম হচ্ছে কত, পেশেন্টের 170 মিলিমোল। এখন তাহলে পেশেন্টকে আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেট করব যে 1 লিটার 5% দিয়ে দিলে পেশেন্টের কতটুক সোডিয়াম কারেকশন হবে। তাহলে আমরা দেখলাম যে 1 লিটার সোডিয়াম দিলে এখানে হচ্ছে যে 3.95। তাহলে 1 লিটার ডেক্সট্রোজ দিলে তার সোডিয়ামটা নেমে আসবে 166 মিলিমোল/লিটার। সো টোটাল কারেকশন সোডিয়াম হচ্ছে আমাদের 6 লিটার, টোটাল কারেকশনটা করতে আমাদের 18 বা 4 24 আমাদের 6 লিটার লাগবে। আর আমরা জানি যে রেট অফ কারেকশন হচ্ছে এক ইয়েতে আওয়ারে নট মোর দেন এত মিলিমোল/আওয়ার। তাহলে আমরা সাধারণত অথবা 10 মিলিমোল, 24 ঘন্টায় 10 মিলিমোলের বেশি কারেকশন করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2.5 লিটার বা 3 লিটার দেখছো যদি 24 ঘন্টায় দেই, তাহলে পেশেন্টকে আমাদের সোডিয়ামটা মোটামুটি আমরা দেখা যাচ্ছে 10-এর মতো কারেকশন করতে পারবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের হাইপোনাট্রেমিয়া। তাহলে আমাদের সরি হাইপারনাট্রেমিয়া। তাহলে হাইপারনাট্রেমিয়া আমরা প্রায় অনেক সময় দেখা যায় যে ম্যানেজ করতে পারি। তাহলে আপনি যদি বিইং অ্যান ইন্টার ডক্টর, যদি এই সূত্রটা জানা থাকে, আর আপনি যদি অন্তত এতটুকু জানতে পারেন যে এই পেশেন্টের হাইপারনাট্রেমিয়া আছে, আমাকে কি করতে হবে, আমাকে ফ্লুইডটা চেঞ্জ করে, আপনি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পাইতেছিল, আপনি সোডিয়াম ক্লোরাইডটা বন্ধ করে দিয়ে এটা চালু করে দিবেন। এটার জন্য আপনার তাহলে আর মিড লেভেলের অপেক্ষা করতে হবে না, তাহলে প্রফেসরের অপেক্ষা করতে হবে না। এতে দেখা যাবে পেশেন্টের, অনেক পেশেন্টেরই লাইফ সেভিং হয়ে যাবে। দেখবেন সামান্য জিনিস, কিন্তু দেখা যাচ্ছে সামান্য মানে ইন্টারভেনশন একটা পেশেন্টের জন্য লাইফ সেভিং কাজ হয়। এই জন্য ইন্টার্ন ডক্টর আমি মনে করি ফার্স্ট লাইন ডিফেন্স। এবং যে ইনস্টিটিউটে ফার্স্ট লাইন ডিফেন্স যত বেশি উন্নত, সেই সেই পেশেন্ট, সেই ডিপার্টমেন্ট তত বেশি উন্নত হবে, এবং সেখানে রুগীর সার্ভিস তত বেশি ভালো হবে। এখন আসেন কজ অফ হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া। হাইপোক্যালসেমিয়া আপনারা অলরেডি টি10 এর মধ্যে রুগী পেয়ে গেছেন অনেক সময়। সাধারণত আমাদের সিকেডি পেশেন্ট গুলো আমরা জানি যে সিকেডির একটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অনেক ধরনের হয়, এর মধ্যে হাইপোক্যালসেমিয়া হয়, হাইপারফসফেটেমিয়া হয়, হাইপোপ্যারাথাইরয়েডিজম কি করে, হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপোক্যালসেমিয়া করে। তাহলে হাইপারপ্যারাথাইরয়েডিজম কি করে, হাইপারক্যালসেমিয়া করে। আপনারা সব সময় মনে রাখবেন যে হাইপোক্যালসেমিয়া এবং হাইপারক্যালেমিয়া, এটা আপনি পার্ট 1 বলেন, পোস্ট গ্রাজুয়েশন পড়েন, এখান থেকে এমন কোশ্চেন আসবে না, মানে অসম্ভব কোশ্চেন আসবে। সুতরাং এটা যখন আপনার ক্লিনিক্যালে জানতে হবে, মেডিসিনে যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করেন, পার্ট 1-এও লাগবে আর ফাইনাল পার্টেও লাগবে। তাহলে সেকেন্ড হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, থার্ড হচ্ছে হলো সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। হাইপোপ্যারাথাইরয়েডিজম তো আপনি জানেন, হাইপো আছে, সিডো হাইপো আছে, সিডো হাইপো প্যারাথাইরয়েডিজম আছে। আমি এগুলো এত কিছু বলবো না, বলতে গেলে দেখা যাবে যে এটা ক্লামজি হয়ে যাবে, যেহেতু এটা আমাদের লেকচার ক্লাস না, আমার হচ্ছে এটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস। রেসপিরেটরি অ্যালকালোসিসের রোগীগুলো কিন্তু আপনি পান কিভাবে পান, এই যে এসসিআর এর পেশেন্ট গুলো, এদের হাইপার ভেন্টিলেশন হয়ে তার রেসপিরেটরি অ্যালকালোসিস টিটেনি হয়। আপনি রুগীটাকে ডায়াগনোস করছেন রাতের বেলা এসসিআর, সকালবেলা আপনার সি আসে বলে তো টিটেনি ডেভেলপ করছে। কারণ ওই যে আপনার দেখা যাচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, তখন দেখা যায় যে আয়োনাস ক্যালসিয়ামটা কমে যায়। হ্যাঁ, আয়োনাস ক্যালসিয়াম কমে গিয়ে এটা এর জন্য আমাদের কি হয়, এর জন্য রেসপিরেটরি, যেহেতু পিএস বেড়ে যায়, এই পিএস বেড়ার জন্য সোডিয়াম আমাদের হাইড্রোজেন আয়ন আসে, এবং আপনার দেখা যায় আয়োনাস ক্যালসিয়ামটা কমে যায়। ভিটামিন ডেফিসিয়েন্সি। স্যার জি হ্যাঁ, হ্যাঁ। স্যার স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার। কেন হচ্ছে না, দেখা যাচ্ছে না? পোস্ট পোস্ট না স্যার। এটা কি বললাম, কখন থেকে দেখা যাচ্ছে না? স্যার ওই যে ফর্মুলাটা আছে স্যার, ওই যে সোডিয়াম কারেকশনের ফর্মুলাটা এরপর। হ্যাজ বিন পোস্ট, কোথায় আমি চাপ দিলাম, ও সরি 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 সরি, এটা আমার এখানে চাপ লেগে গেছে। আচ্ছা, জি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার।
আচ্ছা ঠিক আছে, সরি। তাহলে আমরা হচ্ছে যে হাইপোনেট্রেমিয়া হাইপোক্যালসিয়ামিয়া যে আমরা কজ গুলো আমরা জানি সিকেডি, আমরা হচ্ছে যে হাইপোপ্যারাথাইরয়েডিজম, তারপরে সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, তারপরে রেসপিরেটরি অ্যালকালোসিস যেটা মেইনলি পেশেন্ট গুলো আমার নিয়ে আসে। তারপরে দেখা যাচ্ছে যে ভিটামিন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস একটা কমপ্লিকেশনই হচ্ছে হাইপোক্যালসেমিয়া, আর একটা অনেক সময় হাইপোম্যাগনেসিয়ামিয়া। যে কারণে যখন আপনি দেখবেন আমরা পড়বো যখন কোনো পেশেন্টের হাইপোক্যালসিমিয়া থাকবে, যদি আমি ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে কারেকশন না হয় তখন আমরা কি করি, আমরা তখন ম্যাগনেসিয়াম দেই, তখন ম্যাগনেসিয়াম দিতে হয়। তাহলে এই দিজ আর দ্য কমন কজ অফ হাইপোক্যালসিমিয়া। এই হাইপোক্যালসিমিয়ার কজ গুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো ফর পোস্ট গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন সারা জীবনে আপনাদের লাগবে। তারপরে কারেক্টেড ক্যালসিয়ামের আমরা জানতে জানি একটা সূত্র আছে, এটা অনেক সময় কোরিলেশনের জন্য লাগে আমাদের, হয়তো আমরা অনেক সময় আপনাদের এখানে লাগার দরকার নাই, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা অনেক সময় লাগে। তা আমরা জানি যে ক্যালসিয়ামের কারেকশন করতে অ্যালবুমিনের সাথে, এটার জন্য একটা সূত্র আছে, মেজার্ড ক্যালসিয়াম ইন মিলিগ্রাম পার ডিএল প্লাস 0.8, এই 0.8 কে এর দিয়ে গুণ করতে হবে আপনার টোটাল 0.4 এর সাথে সেরাম অ্যালবুমিন কত থাকে। অর্থাৎ একটা পেশেন্টে যদি সিরাম অ্যালবুমিন থাকে 3, আমরা এখানে 4টা হচ্ছে নর্মাল অ্যালবুমিন, তাহলে এটা বিয়োগ দিতে হবে এবং সেটাকে আপনার 0.8 দ্বারা গুণ করতে হবে। এটার সাথে আপনি যে ক্যালসিয়ামটা পাবেন সেই ক্যালসিয়ামটা যোগ করলে আপনার সেটা হবে অ্যাকচুয়াল ক্যালসিয়াম। তাহলে আপনি আপনি যে আপনার যে ইনভেস্টিগেশন যে রিপোর্টটা পাচ্ছেন সেটার সাথে কিন্তু আপনার অ্যালবুমিনের সাথে আপনাকে সমন্বয় করতে হয়, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, একে বলে কারেক্টেড ক্যালসিয়াম। এগুলো যখন আপনি হায়ার সেন্টারে কাজ করবেন বা কোথাও যখন যাবেন তখন এই জিনিসগুলো আপনার জানতে হবে। যদি না জানেন তাহলে আপনাকে বলবে যে আপনি কোথায় ট্রেনিং করছেন, কিছুই জানেন না। তাহলে আপনি যখন ক্যালসিয়ামটা যেটা পাইলেন এটা কিন্তু আমরা রাফ পারি, এটাকে একটা কারেক্টেড ক্যালসিয়াম করতে হয়, এটা ইন রিলেশন টু অ্যালবুমিন। তো সূত্র হচ্ছে আপনার যে ক্যালসিয়ামটা আছে, যে মেজার ক্যালসিয়াম, তার সাথে যোগ করবেন কত, আপনি 4 হচ্ছে ফোর চাইতে আপনার 4 হচ্ছে, আমাকে ধরে নেওয়া হয়েছে 4টা হচ্ছে কি নর্মাল অ্যালবুমিন, তার সাথে আপনার পেশেন্টের যে অ্যালবুমিনটা থাকে সেটা আমি বিয়োগ দিয়ে তার সাথে 0.8 দ্বারা গুণ করে যেটা হবে এটাকে যোগ করব, এটা হচ্ছে কারেক্টেড ক্যালসিয়াম। এটা আপনি যদি মিলিগ্রামে হইলে একরকমের সূত্র, আর মিলিমোলে হইলে আরেক রকমের সূত্র। যাই হোক, এগুলো এত খুব গুরুত্বপূর্ণ কিছু না, তারপরেও যেহেতু আপনি পড়বেন টুকটাক, তো পড়াইতে গেলে আসলে অনেক বেশি পড়া হয়ে যায়, এটা একটা সমস্যা হয়ে যায়। তা আমরা তো জানি যে একটা পেশেন্টের আমাদের কি প্রেজেন্টেশন নিয়ে আসে, টিটানি রোগীগুলো কি নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আসে, এগুলো সাধারণত ক্রাম্প হয়, কারণ এটা হচ্ছে যেহেতু নার্ভের সাথে সম্পর্কযুক্ত, ম্যানিফেস্টেশনটা নিউরোমাস্কুলার হয়, ক্রাম্প হয়, পেরিওরাল নার্ভনেস হয়, পড়বে যে তার টিংলিং সেন্সেশন হয়, প্যারাস্থেসিয়া হয়। আর টিটানি তো আমরা জানি যে কালপোপ্যারাটাল স্পাজম, ফ্লেকশন অফ দ্য মেটাকালপোফারেঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য ফিঙ্গার এন্ড অ্যাবডাকশন অফ দ্য থাম। এটা আপনার যারা একবার টিটেনিং গুলো দেখবেন, আমি তো আসলে ভিডিও দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি দেওয়ার কথা, তো আপনাদের মধ্যে আমি হয়তো দুই একজনকে দেখাইতে পারছি কিনা জানি না, ফিমেলে একবার দেখানো হয়েছিল, যে কার্পোপ্যাটাল স্পাজমটা আপনাকে বুঝতে হবে, যে কার্পোপ্যাটাল স্পাজমটা হচ্ছে ফ্লেকশন হবে মেটাকার্পোপ্যাটাল, রুগী দেখবেন যে আপনার শক্ত করে ফেলবে এবং আপনি মানে খোলা, মানে এটাকে সোজা করা খুব কঠিন হয়ে যাবে, কখনো কখনো সিভিয়ার পেন হয়, যখন আপনি সোজা করতে চাবেন রুগী পেন হয়। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্লোটিস স্টাইডর হয়, মানে গ্লোটিস স্পাজম হয়ে স্টাইডর হয়। স্টাইডর তো বুঝেনি, স্টাইডর ইন্সপিরেটরি যে সাউন্ডটা হবে, যেমন আমাদের যে রংকাই হুইজ হচ্ছে এক্সপিরেটরি, আপনি শ্বাস নিলেন সারা সময় শব্দ হতে হবে, যে রুগীটা শ্বাস নিল এভাবে, এবার মানে একটা লম্বা শ্বাস শব্দ হবে, আর স্টাইডর হলো এরকম শব্দ হবে। এবং স্টাইডরটা আপনাকে জানতে হবে, কারণ স্টাইডর যদি আপনি না শিখেন, না ডায়াগনোসিস করতে পারেন, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, রুগীকে এটা হলো স্টাইডর। যখন আপনি স্টাইডর পাবেন বলবেন যে আইদার তার রেঞ্জিয়ার ইডিমা হয়েছে অথবা ইপিগ্লটিস বা গ্লটিস ইডিমা হয়েছে, অনেক সময় কনভালশন হতে পারে। আর আমরা ল্যাটেন্ট টিটিনি দেখার জন্য দুইটা সাইন দেখি, এটা আপনার পড়ে আসছেন, একটা হচ্ছে টোজিয়াস সাইন, যেটা ইনফ্লেশন অফ দ্য স্ফিগমোম্যানোমিটার, আপনি যখন এই যে ব্লাড প্রেশারের কাপটা আছে এটা সিস্টোলিক ব্লাড প্রেশারের উপর 3 মিনিট রাখবেন, তখন দেখা যাবে যে কালপোপেটাল স্পাজম হয়। অথবা ভস্টেক সাইন বলে, সেটা যদি আপনি এই ফেসিয়াল নার্ভ তো আমাদের পেরোটিড এখানে আছে, সেখানে যদি আপনি ট্যাপিং করেন তাহলে যেই ইপসিলেটারাল ফেসিয়াল নার্ভ যেখান থেকে যায় সেখানে আপনার কি টুইস্টিং হয়। যাই হোক, এগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না,
কখনো ক্যালসিফিকেশন হইলে আমরা সিটি স্ক্যান করলে ক্রনিক হাইপোক্যালসিমিয়া যদি থাকে তাহলে ক্রনিক কেসে যেগুলো বিশেষ করে আপনার সিউডো হাইপোপ্যাথাইডিজম এসব থেকে তো অনেক সময় দেখা যায় যে বেজাল গ্যাংলিয়াতে ক্যালসিফিকেশন হয়ে যায়, কখনো কখনো ইপিলিপসি হতে পারে, সাইকোসিস, ক্যাটারেক্ট হতে পারে। যাই হোক, এটা আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ কিছু না। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন তো আমরা সাধারণত ক্যালসিয়াম করব, ক্রিয়েটিন, এগুলো সব একই রকম। ইসিজি তে আমরা করতে হবে, কারণ প্রলongation অফ ইসিজি কিউটি প্রলongation হয় এবং রোগী কিন্তু এরিথমিয়াতে চলে যায়, কিউটি প্রলongation হতে পারে। সিরাম অ্যালবুমিন তো করতেই হবে, নাহলে তো আমরা কারেক্টেড ক্যালসিয়াম লেভেল করতে পারবো না। ফসফেট, ম্যাগনেসিয়াম, অ্যালকালাইন ফসফেট, পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, সিটিভেন, এগুলো যে বেজাল গ্যাংলিয়া, এগুলো করা যাইতে পারে, এবং ভিটামিন ডি লেভেল, এগুলো অনেক সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হয়। ঠিক আছে, এগুলো আমরা অনেক সময় করি বা করি না, এটা আমাদের অনেক সময় আপনি করেন, কিন্তু আমাদের কতগুলো করতে হবে ক্যালসিয়াম, এগুলো ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনের মধ্যে আমরা ম্যাগনেসিয়ামটা করি, ম্যাগনেসিয়ামটা করা উচিত যদি আপনি না দেখেন যে হাইপোক্যালেমিয়া, আপনার হাইপোক্যালসিমিয়া কারেকশন হচ্ছে না। যাক, তার একটা পেশেন্ট টিটেনিকে আমরা কিভাবে কালেকশন করি এটা তো আমরা জানি। টিটেনি হলে প্রথমে আমরা পেশেন্টকে কি দিব, ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট খেতে বলবো, দুধ খাইতে বলবো, বা ক্যালসিয়াম যেগুলো আছে এগুলো খেতে বলবো। তারপরে আমরা সাধারণত কি করি, আমরা 10%, এটা আপনারা সবাই জানেন, ক্যালসিয়াম গ্লুকোনের 10%, 10 ml ওভার 10 মিনিট, ঠিক আছে, এটা আমরা দেই, এবং রিপিট নেসেসারি, আমাদের যদি দরকার লাগে তাহলে রিপিট করতে পারি। হ্যাঁ, এটা সাধারণত 2 অ্যাম্পুল স্লো আইবি দিতে হয়, বলে যে একটু স্লো দেওয়ার জন্য। এরপরে সবচেয়ে ভালো, এটা দেওয়ার পরে যদি আপনি একটু কন্টিনিউয়াস ইনফিউশনটা দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে হলো আমরা সাধারণত 10%, 10 ml, অর্থাৎ নর্মাল স্যালাইন 500 নর্মাল স্যালাইনে আমরা 4 অ্যাম্পুল ক্যালসিয়াম গ্লুকোজ নিয়ে 30 ড্রপস পার মিনিটে আমরা দিয়ে দিব, 30 ড্রপস পার মিনিটে আমরা দিয়ে দিই। এটা হচ্ছে মানে আপনি ইমিডিয়েট দিলেন, তারপরে আমরা সাধারণত এটা মেনটেনেন্স ডোজে রাখতে পারলে ভালো হয়, বা অনেক সময় অল্প থাকলে দেখা যায় যে 2 অ্যাম্পুল দিয়ে দিলেই রোগী ভালো হয়ে যায়। আর নাইলে যদি দেখেন যে ভালো হচ্ছে না, তখন আপনি যে কন্টিনিউয়াস আপনি এটা দিতে পারেন। আর ক্যালসিয়াম এছাড়া আপনি তারপরে তাকে এখানে দিয়ে খানতে হবে না, কিছুদিন তাকে ক্যালসিয়াম ওরাল ফর্মে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা কম্বিনেশন পাওয়া যায়। এবং সাথে সবচেয়ে ভালো হয়, আপনি তো জানেন না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, সাথে ভিটামিন ডি যদি আপনি তাকে দিয়ে দেন সেটাও আপনার জন্য ভালো হয়। তাহলে মোটামুটি আমাদের তাহলে টিটেনির ম্যানেজমেন্ট খুব সহজ, আমরা 2 অ্যাম্পুল ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিব, পেশেন্টকে ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট আমরা দিব। হ্যাঁ, আর মনে হয় 10 মিনিট আছে, আশা করি 10 মিনিটের মধ্যে আজকের ক্লাসটা মনে হয় শেষ করতে পারবো। আর যদি দেখা যায় যে আপনার তারপরে তার কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ইনফিউশন লাগবে, নর্মাল স্যালাইনে 4 অ্যাম্পুল ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে 30 ড্রপসে দিব, ক্যালসিয়াম কার্বনেট ওরাল ফর্মে দিব, ভিটামিন ডি দিব। আর এরপরেও যদি আপনার ক্যালসিয়াম যদি দেখা যাচ্ছে আপনি কারেকশন হচ্ছে না, তখন সে সমস্ত ক্ষেত্রে আমরা কি দেই, ম্যাগনেসিয়াম দেই। তখন আপনাকে 50 মিলিমোল ম্যাগনেসিয়াম ওভার 24 আওয়ার্স দিতে হবে। তাহলে সাধারণত আমাদের নেলিপসন পাওয়া যায়, আমরা নেলিপসন একটা না আমরা 100 ml 20 ড্রপসের দিয়ে দিতে পারি, এটা অলরেডি। হ্যাঁ, এভাবে আপনি দিতে পারেন। এই, আর মাইল কেসে তেমন লাগে না। এখন সবচেয়ে শেষ টপিক দেখি, এটা শেষ করতে পারলে 10 মিনিটের মধ্যে ভালো, তারপরে আপনারা জুমে আবার ঢুকবেন, তখন আমরা অন্যান্য কোনো টপিক নিয়ে আলাপ করব। ঠিক আছে, তাহলে এখন দেখেন ক্যালসিয়াম যখন কমেও যাইতে পারে, ক্যালসিয়াম বেড়েও যায়। ক্যালসিয়াম বেড়ে যায় হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া, সেটা অবশ্য আপনার খুব একটা কম পান, খুব একটা পান না সাধারণত। তাহলে কজ গুলো আমাদেরকে জানতে হবে, এগুলো হাইপার প্যারাথাইরয়েডিজম খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আছে, রিটেনে কোশ্চেন আসবে, সারা জীবন ওসপিতে পাবেন আপনাদের, ওসপি প্লাস ওসপি না এমসিকিউতে আপনাদের আসবে। তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম উল্টাটা মেলিগনেন্সি, যে কোনো মেলিগনেন্সি, লাং এবং ব্রেস্টের মধ্যে নন স্মল সেল কার্সিনোমা এগুলোতে বেশি হয়। রেনাল, ওভারিয়ান, কোলনিক কার্সিনোমা, অর্থাৎ যে কোনো কার্সিনোমাতে আপনার কিন্তু হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে। থাইরয়েড কার্সিনোমা, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা তো খুবই গুরুত্বপূর্ণ। হাইপার ক্যালসিয়ামিয়া একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন অফ মাল্টিপল মাইলোমা। থাইরোটক্সিকোসিস হতে পারে। থাইরয়েড ডায়াবেটিক্সের একটা কমপ্লিকেশন হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া, এগুলো সারা জীবন মনে রাখতে হবে। গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, এডিসনস ডিজিজ, এদেরও কিন্তু হাইপার ক্যালসিয়ামিয়া হয়, এগুলো তো পিকুলারিটি। তারপরে ভিটামিন যেখানে ডিটক্সিকেশন হয়, সার্কোইডোসিস হাইপার ক্যালসিয়ামিয়া হয়, এবং অনেক সময় এইচআইভি তে হতে পারে, তো মোটা পেজের ডিজিজ। তাহলে দেখেন এগুলো সারা জীবন, শুধু এটা জানার জন্য এখানে আমরা আমাদের ম্যানেজমেন্টের জন্য না, কারণ হাইপার ক্যালসিয়ামিয়া আপনারা খুব একটা পাবেন না, পাবেন যারা ক্যান্সার বা ওই জায়গায় লাইনে থাকবেন। তারপর মনে রাখতে হবে হাইপার প্যারাথাইরয়েডিজম, এনি মেলিগনেন্সি, থাইরোটক্সিকোসিস, থাইরয়েড ডায়াবেটিক, গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি বা এডিসনস ডিজিজ, ভিটামিন ডিটক্সিকেশন, সার্কোইডোসিসটা, এই প্যাজের ডিজিজ, এগুলো মনে রাখতে হবে।
তাহলে হাইপার ক্যালসিয়ামের ক্লিনিক্যাল ফিচার তো অনেকগুলো আছে। রানারের মধ্যে ওই যে পলিউরিয়া পলিডিপসিয়া করে। 2 নম্বর হচ্ছে রেনাল কোলিক হতে পারে, বিকজ এটা নেফ্রোক্যালসিনোসিস করে, রেনাল ক্যালকুলাই করে। জিআই ট্র্যাক্টের জন্য অ্যানোরক্সিয়া, নসিয়া, ভমিটিং হয়, ডিসপেপসিয়া হয়, পেপটিক আলসার হয়, কনস্টিপেশন হয়। তাহলে কনস্টিপেশন যাদের বেশি হয় তাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্যালসিয়াম লেভেলটা দেখা উচিত। সিএনএস এর মধ্যে যে লেথার্জি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ড্রাউজিনেস, এমনকি আনকনসিয়াস এর মতো হতে পারে। আর ক্লাসিক্যাল সিমটম এটা হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য বলে বোনস, টোনস এন্ড গোনস। তাহলে এখন আমরা জানি যে হাইপার ক্যালসেমিয়া সাধারণত আমাদের যদি সিভিয়ার হাইপার ক্যালসেমিয়া হলে আমরা সাধারণত ম্যানেজ করি, অল্প ক্যালসেমিয়া হাইপার ক্যালসেমিয়া হলে ম্যানেজ খুব একটা করতে হয় না। তো সিভিয়ার হাইপার ক্যালসেমিয়া হলে প্রথম ম্যানেজমেন্ট হচ্ছিল ডিহাইড্রেশন। মনে রাখতে হবে এটা আপনার মাল্টিপল মাইলোমাতে পড়ছেন, কিন্তু মাল্টিপল মাইলোমা যখন আপনি পড়ছেন তখন এই যে হাইপার ক্যালসেমিয়ার ম্যানেজমেন্টটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজটাই হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের প্রথমে হচ্ছিল আমরা রিহাইড্রেশন করব। তো রিহাইড্রেশনের মধ্যে একটাই হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন দিতে হবে, 2 থেকে অনেক দিতে হবে। ওরাল আপনি ফ্লুইড প্ল্যান্টি ফ্লুইড ইনটেক করতে বলবেন, পানি খাইতে বলবেন বেশি করে। আর নর্মাল স্যালাইন দিতে হবে 2 থেকে 4 লিটার, হ্যাঁ মিনিমাম 2 লিটার। কিছু কিছু ক্ষেত্রে অনেক ইউজ করে, অনেক ইউজ করে না, ডায়োটিক্স আপনি দিতে পারেন। সোডিয়াম এই যে ফুসেমাইড দিয়ে আপনি কি করবেন, এই যে ফুসেমাইড হলো ক্যালসিয়াম শরীর থেকে, লবণ যাবে, সোডিয়াম যাবে, পানি যাবে, সাথে ক্যালসিয়ামও যাবে। তাহলে এইটা আপনার একসময় পড়ছেন যে লুপ ডায়োটিক কি করে, হাইপোক্যালসেমিয়া করে। আর আপনার থায়াজাইড ডায়োটিক হাইপার ক্যালসিয়ামিয়া করে। রুপ ডায়োটিক্স এবং হাইপার থাইরয়েড ডায়োটিক্স যে পিকুলারিটি আছে, দুইটার পার্থক্য, এটা কিন্তু সবসময় আপনাদের ইন ফিউচার যদি মেডিসিনে ক্যারিয়ার করেন তাহলে এটা আপনাদের মনে রাখতে হবে যে লুপ ডায়োটিক্স করে হাইপোক্যালসিমিয়া, এই জন্য আমরা থায়াজাইডিক যে আমরা কজে বললাম সেটা করে হাইপার ক্যালসিমিয়া। তাহলে এটা আমরা দিতে পারি। তারপরে এটা আমরা সাধারণত 2 অ্যাম্পুল বা 4 আওয়ারলি দিতে পারি, বা 8 আওয়ারলি দিতে পারি। এটা সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইনফিউশন ফর্মেও আপনি ফুসেমাইড দিতে পারি। তবে ফুসেমাইড দিতে গিয়ে আবার ডিহাইড্রেশন যাতে না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ ডিহাইড্রেশন হইলে যে একই কথা, আপনি পানি বের করে দিয়ে তখন আবার অ্যাপারেন্টলি এটা আবার হাইপার ক্যালসিমিয়া হয়ে যাবে, এই জন্য আপনার দেওয়া যাবে না। বিসফসফোনেট খুব গুরুত্বপূর্ণ, যদি একটা ড্রাগের নাম বলতে বলা হয় সেখানে আপনাকে বলতে হবে বিসফসফোনেট। এখানে বিসফসফোনেট কিভাবে দিতে হবে, আপনারা তো দেখছেন অস্টিওপোরোসিসে আমরা বিসফসফোনেট ইউজ করি, সেখানে করি ওরাল ফর্মে, এখানে দিতে হবে আইভি ফর্মে। এখানে সাধারণত বিসফসফোনেটের মধ্যে আমরা জলিন্ড্রনিক অ্যাসিড অথবা প্যামিড্রোনেট ইউজ করি। হ্যাঁ, এগুলো সাধারণত একটা আমরা নর্মাল একটা 100 ml এ নর্মাল স্যালাইন, আর একটু লাসে একটু আপনার হয়তো বা এই 500 ml আপনি দিবেন, একটা 30 মিনিটে দেয় একটা, আর পেমেন্ট 4 ঘন্টার উপরে। বিসফসফোনেট সাধারণত কি করে, হাইপার ক্যালসিয়ামিয়াটাকে নর্মাল ক্যালসিয়ামকে নর্মাল লেভেলে নিয়ে আসে 5 দিনের মধ্যে। যদি দেখেন যে 5 দিনের মধ্যে না হয়েছে তাহলে আবার রিপিট করতে পারেন। এবং বিসফসফোনেটের ডিউরেশন অফ অ্যাকশন এখানে আইভি দিলে 4 সপ্তাহ পর্যন্ত থাকে, যে কারণে 4 সপ্তাহ পরে আপনি চাইলে 3 থেকে 4 সপ্তাহ পর পর আবার রিপিট করতে পারেন। তাহলে আমরা জানবো যে পেশেন্টকে হাইড্রেশন করব এবং পেশেন্টকে কি করব, বিসফসফোনেট দিব, জলিন্ড্রনিক অ্যাসিড আমরা সাধারণত ইউজ করি এখানে বেশি। এই আর লাইফ থ্রেটেনিং হাইপার ক্যালসিমিয়া যদি হয় সেখানে ক্যালসিটোনিন দেওয়া হয় সাবকিউটেনাস, এগুলো আপনাদের লাগবে না। এবং সেটার সাথে বিসফসফোনেট দিব এবং ক্যালসিটোনিন ইউজ করবো, এগুলো জানার জন্য জানা। আর যদি হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য হয় তখন এগুলো বইয়ের কথাবার্তা, সিনা ক্যালসেট আমরা ইউজ করি, এগুলো আপনারা পাবেন না, আমরা ইউজ করবো না। সিকেডি পেশেন্টদের যদি আপনার হাইপার ক্যালসিয়ামিয়া হয় তাহলে এটা যদি 3.5 এর বেশি হয় বা পেশেন্ট যদি আনকনসিয়াসের দিকে চলে যায় তখনও তাদেরকে আমাদের কি করতে হয়, হিমোডায়ালাইসিস করতে হয়। তাহলে হাইপার ক্যালেমিয়ার হইতেছে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। আর হাইপার ক্যালেমিয়া কারেকশনের পাশাপাশি আপনার আন্ডারলাইং যে হাইপার ক্যালেমিয়ার কজ আছে তার কিন্তু আপনাকে ট্রিট করতে হবে। যার পেছনে হাইপার ক্যালসিয়ামি আছে তাকে তো আপনি ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন দিলে সেটা আপনাকে বন্ধ করতে হবে। পেশেন্টদের আন্ডারলাইং কজ হলে হাইপার প্যারাথাইরয়েডিজমের কজ কি, হাইপার প্যারাথাইরয়েড যে অ্যাডেনোমা গুলো হয়, সে অ্যাডেনোমা, তাহলে সেটা সার্জারি করে আমাদেরকে অ্যাডেনোমা গুলো ফেলে দিতে হবে, নাহলে তো পেশেন্টের হাইপার প্যারাথাইরিজমের জন্য বা হাইপার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে আপনাকে কেটে ফেলে দিতে হবে, নাহলে তো আপনার হাইপার ক্যালসিয়ামিয়া কমবে না। আরেকটা বলছি, যদি অপারেশন যদি না করা যায় তাহলে সিনা ক্যালসেট আমরা এটা ইউজ করি। যদি মেলিগনেন্সি হয়, মেলিগনেন্সি হলে আন্ডারলাইং মেলিগনেন্সি ঠিক করতে হবে, এবং মেলিগনেন্সি ক্যান্সার যদি হয় ক্যান্সারটাকে আপনাকে কি করতে হবে, ফেলে দিতে হবে। কেন হয় আপনার, কেন হাইপার ক্যালসিয়ামিয়া হচ্ছে,
এটা যদিও এক কথায় বলে দেয়, সময় যদিও কম, এখানে হয় কি, এখানে আপনার যে আমরা জানি যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, অর্থাৎ মেলিগন্যান্ট সেল গুলো কি করে, কিছু পলিপেপটাইড রিলিজ করে, পলিপেপটাইড যেগুলোর ফাংশন আর প্যারাথাইরয়েড ফাংশনের মতো একই রকম, তারা ওইখানে গিয়ে আসলে প্যারাথাইরয়েড হরমোন হিসাবে কাজ করে কি করে, ওই বোন থেকে অস্টিওপোরোসিস করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, এবং এই জন্য ক্যালসিয়াম বেড়ে যায়। সেই জন্য আপনার রেডিওথেরাপি দিব, যেখানে ইনভলভমেন্ট আছে, সার্জিক্যাল রিসেকশন করব, অবশ্যই বিসফসফেনেট দিব। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যদি মেলিগনেন্সির জন্য আপনার হয়, তাহলে সেখানে কর্টিকোস্টেরয়েড ভালো কাজ করে। এখন ইনভেস্টিগেশন তো একই কথা, আমাদের সিরাম ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম ফসফেট দেখতে হবে। ক্যালসিয়াম না দেখলে তো আমরা বুঝতে পারবো না। কেট, আরবিএস, চেস্ট এক্সরে করতে হবে, অর্থাৎ মেলিগনেন্সির জন্য করতে হবে, মাল্টিপল মাইলোমা এক্সক্লুড করতে হবে। আর আপনি আল্ট্রাসাউন্ড করতে পারেন, কিউবি নেফ্রোক্যালসিনোসিস পেতে পারি, অ্যালকাইন ফসফেট বাড়বে, পিটিএস তো করবো, অ্যালবুমিন করব, এসি ইনহিবিটর করেছিলাম এসি লেভেল দেখে সার্কোইডোসিসের জন্য। এগুলো যে মাল্টিপল মাইলোমার যত ট্রিটমেন্ট, কারণ যেহেতু একটা ডিডি, আপনি যদি হাইপারক্যালসেমিয়া থাকেন, অবশ্যই আপনার হাইপারপ্যারাথাইরয়েডের পাশাপাশি সমস্ত মেলিগনেন্সি গুলো, বিশেষ করে মাল্টিপল মাইলোমা, সিএ বোন, সরি, কার্সিনোমা অফ দা লাং এবং ব্রেস্ট কার্সিনোমা এক্সক্লুড করতে হবে, এবং ভিটামিন ডি লেভেল দেখতে হবে। তাহলে মোটামুটি যদি আমরা থাকি, তাহলে প্রথমে যে কাজটা হবে, আমরা ড্রাগ থেকে স্টপ করে দেবো। যেমন অনেকে ক্যালসিয়াম খায়, যার হাইপার ক্যালসিয়ামিয়া থাকে, সেটা আমাদেরকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। তখন আমরা যে নর্মাল স্যালাইন দিলাম, নর্মাল স্যালাইন আমাদেরকে দিতে হবে। নর্মাল স্যালাইনের সাথে আমরা কি দিতে পারি, 3 থেকে বললাম যে 2 থেকে 4 লিটার নর্মাল স্যালাইন দিব। কোন অনেক ক্ষেত্রে আমরা ফুসেমের সরাসরি 8 আওয়ারলি দিতে 4 আওয়ারলি দিতে পারি, অথবা অনেক সময় নর্মাল স্যালাইনের মধ্যে আমরা দিই, যাতে কি হয়, হাইড্রেশনটা মেনটেন থাকে, আবার এদিকে ডায়ডোসিস হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানা উচিত, আমরা কি দিব, আমরা যদি কোনো পেশেন্ট হাইপার ক্যালসিয়ামিয়া পাই, এবং সেক্ষেত্রে আমরা কি দিব, আমরা আইভি জলিন্ড্রোনিক অ্যাসিড, এটা সাধারণত কিনতে পাওয়া যায়। বিশেষ করে আপনারা পাবেন মাল্টিপল মাইলোমার রোগীগুলো পাবেন, আপনার ম্যাক্সিমাম হাইপার ক্যালসিয়ামিয়া নিয়ে আসে, তাহলে সেখানে আমরা জলিন্ড্রোনিক অ্যাসিড পাবো। আমাদের মনে হয় ক্লাসটা শেষ হয়ে গেছে প্রায়। আপনার এরপরে লিঙ্কে আবার ঢুকবেন, আমরা অন্য কোনো ডিসকাশন থাকলে আলাপ করব, তাহলে আপনারা আবার নতুন করে লিঙ্কে ঢুকেন।